ইনস্ট্রুমেন্টটা টেবিলে দেওয়া হবে। তোমাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমরা জানো যে এখন অস্পি আর অস্কি বলে দুটো জিনিস এসছে তো তোমাদের হয়েছে না ইয়েতে? অস্পি আর অস্কি তোমাদের এই অ্যানাটমি ফিজিওলজি ওগুলোতে? হ্যাঁ, অস্পি হয়েছে, অস্কি হয়নি। আমাদের এখানে অস্কি অস্পি দুটোই হবে। অস্পিটা কি? অবজার্ভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, ওটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন। ওই প্রায় কাছাকাছি দুটো। এখানে যেখানে হবে তোমাকে একটা প্রসিডিওর সাথেও দেখাতে বললো অস্পিতে। ধরো আমি তোমাকে বললাম যে তোমার কপারটি জানো তোমরা সবাই, তো একটা জিনিস আছে, এটা আইসিডি হিসাবে, যেহেতু তোমার ফ্রেড ব্যাস তবুও পুরোটা বলছি, আইসিডি হিসাবে ব্যবহার করা হয়। এখানে বোধহয় আছে কিনা জানি না। কপারটি ইনসারশনটা দেখো, তোমাকে একটা মেনু কার্ড দিয়ে দেওয়া হলো, যেটা, আর তাতে তোমাকে এখানে পাশে ইনস্ট্রুমেন্ট রাখা রয়েছে। এবার তুমি সেটা দেখাবে। এবার দেখানোর জন্য তখন তোমার ইনস্ট্রুমেন্টটা লাগবে। সেখানে একটা জায়গায় হতে পারে ইনস্ট্রুমেন্টটা যখন ব্যবহার করছো সেটা ঠিকভাবে প্রপারলি ব্যবহার করছো কিনা আমরা সেটা দেখব। কি কি ইনস্ট্রুমেন্ট লাগে সেটা তোমার পাশে রাখা থাকবে, কি কি ইনস্ট্রুমেন্ট তুমি পরপর নিচ্ছ কিনা। এইটা তোমার অস্পির ক্ষেত্রে একবার হতে পারে। আরেকবার হতে পারে টেবিলে তোমাদের ডাইরেক্ট ডেকে জিজ্ঞেস করা হবে, তাতে কতগুলো জিনিস রাখা থাকবে, যেমন ইনস্ট্রুমেন্ট রাখা থাকবে, স্পেসিমেন রাখা থাকবে, একটা স্পেসিমেন অফ ইউটেরাস রাখা থাকতে পারে, স্পেসিমেন রাখা থাকবে, কন্ট্রাসেপটিভ ডিভাইসগুলো রাখা থাকবে, কিছু ড্রাগস রাখা থাকবে, এক্স রে ইউএসডি রাখা থাকবে, কার্টোগ্রাফ বলে একটা জিনিস হচ্ছে, লেবার মনিটরিংয়ের সময় দরকার হয়, লেবার ঠিকমতো প্রগ্রেস করছে সেটা দেওয়া থাকবে। এসব আরও দু চারটে জিনিস হয়তো থাকবে, এর সঙ্গে কম বেশি করে থাকবে। এবং এইটা এমন একটা সাবজেক্ট, এটাতে দুটো ভাগে থাকবে। দুটো ভাগে থাকবে বলতে কীরকম না, অবস্টেটিক্স আমাদের একটা পার্ট থাকে, একটা পার্ট গাইনি থাকে। গাইনিতে কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো অবস্টেটিক্সে ব্যবহার করা হয় না, স্পেসিফিক ফর গাইনি। আর কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো অবস্টেটিক্সে ব্যবহার করা হয়, সাধারণত গাইনিতে ব্যবহার করে না। কিছু ওভারল্যাপিং ইনস্ট্রুমেন্ট আছে। তোমরা কি তোমাদের ব্যাচটা কি আগে কোনো ক্লিনিক্যাল কাজ করে এসছো, কোনো ইয়ে করে আসো? এই যে সার্জারিতেই ইনস্ট্রুমেন্টের বেশি ব্যবহার হয়। আমাদের গাইনিতে দুটো পার্ট আছে, মেডিকেল ম্যানেজমেন্টও হয়, আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টও। আমাদেরকে আজকে যেটা বলা হয়েছে যে প্রথমে স্পেকুলাম জিনিসটা তোমাদের পড়ানোর জন্য। আমার মনে হয় যেহেতু তোমরা সার্জারি করোনি, তোমাদের আরও কিছু জিনিস, আরও প্রিলিমিনারি জিনিস, আরও ছোটোখাটো জিনিস যেমন সিজার, আর্টারি ফরসেপ, এগুলো ইম্পর্টেন্ট। তবুও থাক, যেটা বলা হয়েছে বা যেভাবে কোর্সটা রেডি করা হয়েছে তোমাদের সব ব্যাচই সেরকম পড়ানো হবে সেটা। স্পেকুলাম, হোয়াট ইজ স্পেকুলাম? স্পেকুলাম হচ্ছে এমন একটা জিনিস, দ্যাট ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু সি দ্য ইন্টিরিয়ার। স্পেকুলাম দিয়ে আমি ভেতরটা দেখার চেষ্টা করি। একটা ধরো নেজাল স্পেকুলাম থাকে নাকে, যারা কিনা ইএনটির লোকেরা ব্যবহার করে। ওরালে গলার ভেতরে কোনো স্পেকুলাম বা ওখানে বঙ্কোস্কোপ যেগুলো ব্যবহার করে সেগুলো একটা ওয়ান টাইপ অফ স্পেকুলাম, ওগুলোকে কানে অরাল স্পেকুলাম ব্যবহার করা হয় কানে দিয়ে ভেতরটা দেখার জন্য, টিম্প্যানিক মেমব্রেন দেখছে। সেরকম ভ্যাজাইনাল ইন্টিরিয়ারটা দেখার জন্য আমরা স্পেকুলাম ব্যবহার করি, সেটাকে ভ্যাজাইনাল স্পেকুলাম বলা হয়। সাধারণত ইউজ করা হয় দু রকমের স্পেকুলাম, ভেরি সিম্পল থিং, কিন্তু সিম্পল থিংগুলোই পরীক্ষার সময় গুলিয়ে যায়। একটা হচ্ছে এইটা একটা স্পেকুলাম, আর এইটা একটা স্পেকুলাম। দুটো চেহারা একদম আলাদা দেখতে, দুটোই একদম সেপারেটভাবে দেখতে একদম তফাৎ। কাজে তোমাকে যে কোনো স্পেকুলাম দিতে পারে, এবং গাইনি বা অবস্টেটিক্স বা কোন সাবজেক্টে বোধ কিনা সেটা ব্যবহার করা হয় কিনা সেটা জিজ্ঞেস করো। তাহলে এই স্পেকুলাম, এইটাকে বলা হয় সিম স্পেকুলাম। আরও ভালো করে বলতে গেলে পরে তুমি সিম স্পেকুলাম বললে যে নম্বরটা পাবে, একজন যদি বলে ইট ইজ সিমস ডবল ব্লেডেড মেটালিক পশ্চিয়া ভ্যাজাইনাল স্পেকুলাম, এটা বললে যে 2 নম্বর থাকে সে 2 পাবে, আর যে শুধু সিম স্পেকুলাম পাবে 8 নম্বর কম পেলেও সে 8 নম্বর কম পাবে।
মনে হতে পারে বাইরে গিয়ে ও তো স্পেকুলাম ঠিক আইডেন্টিফাই করলো, আমিও করলাম, কিন্তু টিচাররা এইটাই তোমার ইভ্যালুয়েট করবে যে ওয়েদার ইউর অ্যান্সার ইজ কমপ্লিট অর নট, পুরোটা কমপ্লিট কিনা তোমার অ্যান্সারটা। তাহলে এটা সিমস ডবল ব্রেডেড মেটালিক posterior vaginal speculum, প্রত্যেকটারই মানে আছে। সিমসটা কেন, why it is সিমস according to the inventor সিমস। এই সিমস কথাটা যখন বলবে তখন সাধারণত সিমস টায়ার্ড বলে একটা কথা হয়। উনি তিনটে জিনিসে গাইনোকোলজিতে ব্যবহার করেছিলেন, ইনভেন্ট করেছিলেন। এই টায়ারটাকে অনেক সময় জিজ্ঞেস করা হয় হোয়াট আর দোজ। একটা হচ্ছে সিমস স্পেকুলাম, আরেকটা হচ্ছে সিমস পজিশন অফ দ্য পেশেন্ট, আর সিমস ligature. What is that? It is used in the past years by Sims to repair vesico-vaginal fistula. Vesico-vaginal fistula. What is vesico-vaginal fistula? Fistula, what do you mean by fistula? Clinical subject এসো তোমরা জানবে। It is a communication between two hollow viscous. Fistula কিন্তু, হ্যাঁ, দুটো ইয়েতে হবে। ফিশন হলে একটা জাস্ট একটা ব্লাইন্ড একটা হবে, তার সঙ্গে কমিউনিকেশন ফিস্টুলা। তাহলে এই ফিস্টুলা দুটোকে কমিউনিকেট করছে কি না, একটা ইউরিনারি ব্লাডার আর এদিকে ভ্যাজাইনা। তাহলে ভিসাইকো ইউরিনারি ব্লাডারকে আমরা সাধারণত মেডিকেল টার্মে ভিসাইকাল এই কথাটা ব্যবহার করা হয়। ভ্যাজাইনাকে যেমন কল্প বলা হয়, কল্পোস্কোপ এগুলো বলা হয়। এরকম আমাদের কিছু মেডিকেল টার্ম আছে, এগুলো সাধারণত ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে এসছে। যে ভিসাইকো ভ্যাজাইনাল ফিস্টুলা, তার মানে ভ্যাজাইনা আর ইয়ের মধ্যে কমিউনিকেশন হয়ে যায়। এইটা আমাদের দেশে কিন্তু একসময় খুব কমন ছিল, বিদেশে তারও আগে কমন ছিল। ওয়াই ইট ইজ সো কমন কেউ বলতে পারবে? আজকের যুগে এত কমন নয়, আগেকার দিনে ছিল। বিকজ অফ spontaneous because of obstructed neglected labor. obstructed neglected labor এ কি হয় একটু একটু করে বলি। এই তোমার পেলভিস আছে, মাথাটা ঢুকছে এখান দিয়ে, যদি পেলভিসটা থাকতো ভালো হয়, এখানে ইউরিনারি ব্লাডটা সামনে আর ইউটেরাসের ভিতরে আসছে। এইটা যখন কোনো কারণে প্রেশারাইজ করছে, যখন যেতে পারছে না, তখন এদিকে পিউবিক বোনটা রয়েছে, এদিকে মাথাটা রয়েছে, ইট ইজ অলসো এ বোনি স্ট্রাকচার। In between that there is a bladder and uterine wall, এবং ইউটেরাসটা যখন পুরোপুরি ডাইলেট করে যাবে, মাথাটা ভ্যাজাইনাতে নেমে গেছে, দেন দ্য ভেজাইনাল ওয়াল অ্যান্ড দ্যাট অফ দ্য ইউরিনারি ব্লাডার ওয়াল, এই দুটোর মাঝখানে এদিকে বোন রয়েছে, এদিকে বোন। ইফ ইট রিমেন্স ইন দ্য সেম পজিশন ইন এ অবস্ট্রাক্টেড লেবার, যখন মাথাটা আর বেরোতে পারছে না, অবস্ট্রাকশন হয়ে গেছে, দেন দেয়ার উইল বি সাম necrosis in between the layers. It may remains intact just after delivery. তারপর তুমি ডেলিভারি করে দিলে কোনো রকম সিজার পরবর্তী, পরে ওই নেক্রোটিক এরিয়াটা স্লাফ আউট করে যায়। স্লাফ আউট প্রথমে তো আছে টিস্যুটা, তখনই তার ছিঁড়ে বেরিয়ে না। এক যদি ইঞ্জুরি হয়, তুমি একটা কিছু খোঁচা মেরে ছিঁড়ে দাও, তাহলে আলাদা কথা। আদারওয়াইজ কি প্রেশারে ওই জায়গাটা নেক্রোসিস হয়ে যায়, কিন্তু টিস্যুটা রয়েছে। বাট ইট ইজ আ নন ভায়াবল নেক্রোটিক এরিয়া। This non-viable necrotic area after 1 or 2 weeks slough out, খসে পড়ে গেল, ওটা মৃত টিস্যু, ওটা সঙ্গে সঙ্গে পড়লো না, কিন্তু 2 সপ্তাহ 1 সপ্তাহ পরে পড়ে গেল। তার ফলে ভিসাইকো-ভ্যাজাইনাল ফিস্টুলা হয়ে গেল। এই ভিসাইকো-ভ্যাজাইনাল ফিস্টুলা রিপেয়ারের জন্য উনি প্রথম এটা ব্যবহার করেছিলেন বলে ওনার নামে ট্রায়াড। এবং তখনকার দিনে সুচার মেটেরিয়াল এখনকার মতো এরকম বেরোয়নি, সিনথেটিক মেটেরিয়াল। তখন উনি ওটা করেছিলেন ফাইন সিলভার ওয়্যার দিয়ে, এটাকে সিমস ওয়্যার বলা হতো। দ্যাট হি ট্রাইড অ্যান্ড সাম অফ দ্য কেসেস হি অলসো সাকসিড টু ডু দ্যাট। সো ইট ইজ বাই দ্য নেম অফ সিমস, দ্য ইনভেন্টর অফ দিস স্পেকুলাম, and the Sims position is the left lateral, exaggerated left lateral. লেফট মানে পেশেন্টটা বাঁ দিক পিঠে শুয়ে আছে, পা ভাঁজ করে শুয়ে আছে। এক্সাজারেটেড মানে কি, একটা পায়ের সোজা করে একটা পা, মানে তুমি অনেক সময় ধরো বালি বিছানায় শুয়েছো, লেফট ল্যাটারাল মানে দুটো পা সমান আছে, তাই তো, এরকম।
এবার এক্সোজারেটেড মানে একটা পা সোজা করে আরেকটা পা আরো ঘুরে এরকম ভাবে দিয়েছো, তখন স্পেকুলাম দিয়ে ও কিন্তু পস্টেরিয়র ওয়ালটাকে ধরলে পরে দ্য অ্যান্টিরিয়র ওয়াল উইল বি ভিজুয়ালাইজ মোর বেটার। এমনি সাধারণভাবে বলছি, একটা পেশেন্ট এরকম শুয়ে আছে এরকম ভাবে, এইভাবে দুটো পা আর এইভাবে, এইটা তো ল্যাটারাল পজিশন, তো বোঝা যাচ্ছে তো। আর এক্সোজারেটেড ল্যাটারাল পজিশনটা কি, সে এদিকে একটা হাত দিয়ে ওদিকে একটা হাত দিয়ে এরকম ভাবে শুয়েছে, এই পাটাকে এরকম রেখেছে, এই পাটাকে সোজা রেখেছে, এই পাটাকে এরকম না এরকম ভাঁজ করে রেখেছে। এটা বোঝা যাচ্ছে কিছুটা, মানে একদম এরকম করে পাটা ভাঁজ করে পাটাকে সোজা করে এক্সোজারেটেডলি। এর ফলে এখান দিয়ে যখন স্পেকুলামটা দিয়ে দেখছে, তখন এই দিকটা পস্টেরিয়র দিক, এদিকটা এদিকে টানছে, পস্টেরিয়র দিক এদিকটা টানছে, তাহলে অ্যান্টিরিয়র ওয়ালটা ভিজুয়ালাইজেশন বেটার হচ্ছে। বিকজ ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ দ্য স্পেস, দ্য এরিয়া অন হুইচ ইউ হ্যাভ টু ওয়ার্ক। যে জায়গাটা তোমাকে সুচারটা দিতে হবে, সেই জায়গাটা যদি ভালো মতো এক্সপোজ না হয়, দেন ইউ ক্যান নট। তাহলে এক্সোজারেটেড পজিশনটা বুঝতে পারছো তো, এই হাতটা এরকম রেখে এই হাতটা এরকম রেখে এই পাটাকে সোজা রেখে এই পাটাকে ভাঁজ করে এক্সোজারেটেড, তারপরে স্পেকুলাম দিয়ে টেনে দেখলে পরে অ্যান্টিরিয়র ওয়ালটা সুন্দর দেখা যাচ্ছে। দিস পজিশন হ্যাজ বিন ইনভেন্টেড বাই ডক্টর সিমস, সো ইট ইজ দ্য সিমস পজিশন, সিমস স্পেকুলাম অ্যান্ড সিমস স্কোয়ার বা সিমস সুচার। তারপরে এইবারে তুমি দেখছো এই স্পেকুলাম নিয়ে এবার কোশ্চেন শুরু হলো, এতেই তো শেষ হয়ে গেল না। ইনস্ট্রুমেন্ট রিলেটেড কিছু কোশ্চেন হবে। হোয়াট আর দ্য ইনস্ট্রুমেন্ট, এটা দেখিয়ে বলবে। বাই তুমি তো ভ্যাজাইনাতে তো পস্টেরিয়র ওয়ালে দেবে, তো এইভাবে দেবে। এই ইনস্ট্রুমেন্টের দুটো ব্লেড দিয়েছে এখানে, একজনকেই তো দেখবে তুমি, একসঙ্গে তো দুজনকে দেখতে পাবে না, ইট ইজ নট পসিবল। সো ওয়াই দেয়ার আর টু ব্লেডস? এনিওয়ান? ইট ইজ ডিফিকাল্ট টু অ্যান্সার, জানলে পরে খুব সোজা মনে হবে। You just see the size of the both blades are not equal. One is small and other is slightly larger than that. Why it is used? The smaller one is used usually in nullipares, that is young girls. Those who have not given birth to any child, তাদের সাধারণত ভ্যাজাইনাল পোর্শনটা একটু ন্যারো হয়, তাদের ক্ষেত্রে ন্যারোটা ব্যবহার করা হয়। আর যারা একটুখানি প্যারাস, যারা গিভেন বার্থ একটা ভ্যাজাইনাল ডেলিভারি হচ্ছে, দ্রুত বার হচ্ছে, তাদের ক্ষেত্রে তুমি যেহেতু ল্যাক্স ভ্যাজাইনাল থাকে, এটা দিলে অন্য টিস্যুগুলো চলে আসলে তুমি দেখতে পাবে না ভালো করে, সেই জন্য তাদের ক্ষেত্রে চওড়াটা। তারা দুটো ব্লেডের উদাহরণ বলতে পারবে, তা না হলে একটা দুটো সিমটমে একটা পাওয়া যায়, এইটা নেই আর কি, ধরে নাও এরকম এরকম পাওয়া যায়, কিন্তু এরকম দিয়ে দিতে পারে যেই টিচার সে পকেটে করে নিয়ে আসতে পারে। পকেটে করে নিয়ে আসা, ইনস্ট্রুমেন্ট নিয়ে আসার হিস্ট্রি কিন্তু আছে, খুব সিনিয়র যারা তারা নিজেদের তৈরি ইনস্ট্রুমেন্ট নিজেরা তৈরি করে আনে, নানা কারণে ফর্থে যখন পড়াবো বলে দেবে, সে এরকম করে অনেক সময় নিয়ে আসে, নিয়ে এমন একটা ধাঁধায় ফেলে দেবে, তোমাদের ফেলবে না, পোস্ট গ্রাজুয়েটদের ক্ষেত্রে অনেক সময় করে। তাহলে এটা দিয়ে দুটো ব্লেড এক্সপ্লেন। আচ্ছা, আরেকটা জিনিস, হোয়াইট ইজ কার্ভ, এটা একটু সোজা থাকতে পারে, হোয়াইট ইজ কার্ভ, এটা স্পেকুলাম তো তুমি এরকমভাবে নামাবে, সো ইট মে বি এ স্ট্রেট ওয়ান, স্ট্রেট অ্যান্ড ফ্ল্যাট ওয়ান. Why it is carved? It is carved because that the vaginal uterus, it is usually a oval shaped opening, so it fits well with that of the things. And second, it is not less important, through this curve, what procedures you are doing, you are taking some materials from the uterus, you are taking some biopsy materials to the uterus after DNC পরে শুনবে, সেই মেটেরিয়ালগুলো এখান থেকে এসে এইটা কালেক্টেড হয়ে নিচের দিকে এখানে যদি তুমি একটা কিছু রাখো, তার উপর দিয়ে পড়বে, যেন একটা নালীবাহিত জায়গা দিয়ে সেটা যাচ্ছে। বুঝতে পেরেছো তো? আদারওয়াইজ ফ্ল্যাট থাকলে কি হবে, এটা ছড়িয়ে পড়বে। তোমার যে অল্প স্পেসিমেন পেয়েছো, সেটা তো তোমাকে ঠিকমতো কালেক্ট করতে হবে, এখানে অনেক সময় পেতে রাখা হয় গজ, তার উপরে এসে কালেকশন। তাহলে কার্ভ কেন, বড় আর ছোট কেন, দুটো ব্লেড কেন, এটা জানা গেল। এটা পস্টিরিয়র ভ্যাজাইনাল ওয়ালটা দেখা হয়, কিন্তু অনেক সময় দরকার হলে ল্যাটারাল ভ্যাজাইনাল ওয়ালও দেখা যেতে পারে। হ্যাঁ, যে পস্টিরিয়র মানে পস্টিরিয়রই দেখবো, আমি এটা বললাম, এই শোন, আমি তোমরা হয়তো করতে আছি, এই এটা একটু সাইড করে ধরতো না, স্যার এটা পস্টিরিয়র, আমি সাইডে দেখবো না, এটা বলা চলবে না। এটা পস্টিরিয়র ল্যাটারালও করা যেতে পারে, দরকার হলে করা যায়, বাট ইট ইজ ইউজুয়ালি ডান পস্টিরিয়র। এইবার এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা, কিন্তু এর পরের যেগুলো সেগুলো তোমরা এখন বুঝবে না, এটা কোন কোন কাজে ব্যবহার করা হয়। অবভিয়াসলি যে কোনো ভ্যাজাইনাল প্রসিডিউরসে ব্যবহার করা হয়,
সাধারণত it is used in the operation theatre. It is usually never used in the examination purpose. It is usually done in a operation theatre. কি অপারেশন? যে কোনো ভ্যাজাইনাল অপারেশনে ব্যবহার করা যেতে পারে, বুঝতেই পারছো ভ্যাজাইনাল অপারেশন। তাহলে ভ্যাজাইনালে অপারেশনগুলো তোমাদের জানতে হবে, এখনো তো তোমরা জানো না। ভ্যাজাইনাল অপারেশনের মধ্যে একটা জিনিস লিখে রাখো, ডায়ালেটেশন অ্যান্ড কিউরেটেজ। Dilatation and curettage. It is an dilatation and curettage. C-U-R-E-T-T-E-Z-E. Curettage. T-A-G-Z-E. Curettage. এই অপারেশনটা, it is the one of the commonest operation in the gynecological ইয়েতে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে গাইনোকোলজিতে একটা কমনেস্ট অপারেশন। কলমটা ঢুকিয়ে রাখলাম নাকি রে? আচ্ছা ঠিক আছে, থাক ওইটা। হ্যাঁ, এটা দেওয়া হবে। ডায়ালেটেশন অ্যান্ড কিউরেটেজ আমরা কমনেস্ট অপারেশন ইন দ্য, বাবা একটু পার্মানেন্ট হয়ে গেছে, জল দিয়ে মুছতে হবে পরে। যাই হোক, আমরা শর্টে কি বলি, ডি অ্যান্ড সি। ঠিক আছে, ডায়ালেটেশন কিউরেটেজ। দিস অপারেশন ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট অপারেশন। এই যে ইয়ে আছে ফিমেলের ইয়েটা, যে ইয়েটা এখানে ইউটেরাস, এটা সার্ভিস অ্যানাটমি তোমাদের জানা, আমি আর একবার ফি করবো। এটা ভ্যাজাইনা, এটা কিন্তু তোমরা পেশেন্ট শুয়ে আছে সেই অবস্থা, বুঝতে পারছো অ্যানাটমিটা? পেশেন্ট শুয়ে আছে এই অবস্থায় ডায়ালেটেশন আর কিউরেটেজ কি করা হয়, এই ইউটেরাসের ভেতর থেকে এখানে এন্ডোমেট্রিয়াম আছে, তুমি জানো এই দিস ইজ দ্য এন্ডোমেট্রিয়াল ওয়াল। উই ইউজুয়ালি ডাইলেট দ্য সার্ভিক্স। The first procedure is the dilatation, dilate the cervix, and then do the curettage. Curettage মানে চেঁচে আনা, নারকোল চাষা দেখেছো তো, সেরকম চেঁচে আনা। চেঁচে এনে এন্ডোমেট্রিয়ামটাকে নিয়ে আসা হয়, নিয়ে এসে এইখানে সিনস্পেকুলামটা এরকমভাবে বসানো আছে। ঠিক আছে, এখানে সিনস্পেকুলারটা এখানে আছে, এখানে এই আনছি মেটেরিয়ালটা এখানে জমা হচ্ছে, এটা আমি বায়োপসিতে পাঠাচ্ছি। বুঝতে পেরেছো? দিস ইজ দ্য গাইনোকোলজিক্যাল প্রসিডিউরস। এই যে গাইনোকোলজিক্যাল প্রসিডিউরসটা হয়, এটাকে ডায়ালেটেশন অ্যান্ড কিউরেটেজ বলা হয়। এই ডায়ালেটেশন অ্যান্ড কিউরেটেজ অপারেশনটা পড়তে হবে, কি ইন্ডিকেশনে করা হয়। অবভিয়াসলি এখান থেকে আমি এন্ডোমেট্রিয়াম নিচ্ছি, তাহলে এন্ডোমেট্রিয়াম কোনো প্যাথোলজি আমি যদি সাসপেক্ট করি তবেই তো করবো। তাহলে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে, আমার এন্ডোমেট্রিয়াল প্যাথোলজি আছে বলে তো আসবে না। আসবে কি, স্যার আমার এন্ডোমেট্রিয়াল প্যাথোলজি আছে, আমাকে একটা কিউরেটেজ করে দিন, এরকম বলবে না তো। সে কি কমপ্লেন নিয়ে আসবে সেটা জিজ্ঞেস করে। অ্যাবনর্মাল ব্লিডিংয়ের কমপ্লেন হতে পারে, কারণ এন্ডোমেট্রিয়াম ইজ দ্য লেয়ার where from the menstrual bleeding occurs. So abnormal bleeding নিয়ে আসতে পারে, পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে আসতে পারে, অর্থাৎ মেনোপজ হয়ে গেছে 5 বছর, সে কোনো মেনোপজে কোনো তার আর কোনো ব্লিডিং হয়নি, তার বয়স হয়ে গেছে 55-60 বছর বয়স, তারপরে হঠাৎ একদিন সকালবেলায় ব্লিডিং শুরু হবে, তাহলে এন্ডোমেট্রিয়াল প্যাথোলজি থাকতে পারে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে আমাকে তো ডায়াগনোসিস করতে হবে কেন তার ব্লিডিংটা হলো। দিস ইজ দ্য প্রসিডিওর। এন্ডোমেট্রিয়াল এখন অনেক সফিস্টিকেটেড বেরিয়ে গেছে, শুধু একটা লাইন বলে রাখি, এখন হিস্টোস্কোপ দিয়ে করা হয়। হিস্টোস্কোপ হচ্ছে একটা যন্ত্র, হিস্টোস্কোপ দিয়ে আমি ঢুকিয়ে দেখি এন্ডোমেট্রিয়াম কোন জায়গাটায় খারাপ মনে হচ্ছে, ওইখান থেকে বায়োপসিটা নিই। এটা একটা ব্লাইন্ড প্রসিডিওর, 4-5টা চাচি চেঁচে নিজের ইয়ের মতো নিল। তাহলে গাইনিতে একটা অপারেশন, ডায়ালিটেশন কিউরেটেজ, এই অপারেশনটা প্রসিডিওরসটা পুরো জিজ্ঞেস করবে, এবং তার সঙ্গে সব ইনস্ট্রুমেন্ট যখন করা হয়ে যাবে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে পরপর জিজ্ঞেস করবে, কি কি লাগতে পারে। যেমন ধরো তোমাকে একটা একটা করে খালি বলে যাচ্ছি, শুনে রাখো। প্রথমে পেশেন্টটাকে শোয়ানো হলো, লিথোটমি পজিশন, সেই পজিশন আছে একটা লিথোটমি বলবে, পরপর বলতে হবে। তারপরে ড্রেসিং অ্যান্ড ড্রেপিংগুলো একটা কথা আছে, অর্থাৎ তাকে পরিষ্কার করা আর গাউন দিয়ে ঢাকা। যেটা ড্রেসিং করবে সেটা যে যন্ত্রটা দিয়ে ধরা হয়, এখানে আছে কিনা জানি না, একটা স্পঞ্জ হোল্ডার ফরসেপ বলে, ওটা দিয়ে একটু গজের পিস ধরে ওখানে ওই স্যাভলন ট্যাভলন দিয়ে পরিষ্কার করা হয়। এই যে দিস ইজ না, ওটা না, খুঁজে পার করা খুব মুশকিল। লিথোটমি,
এই যে এটা ছোট, এটা একটা ক্যাচ থাকে, এরকম ক্যাচ বলে এটাকে, হঠাৎ করে আটকে যায়। এখানে তুলো নিলি, স্যাভলনে ডুবলি নিলি বা বিটাডিনে ডুবিয়ে এটাকে ই করে জায়গাটাকে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার একটা নিয়ম আছে, ফ্রম দ্য অপারেশন সাইড টু পেরিফেরি, তাই তো? তুমি যেখানে অপারেশন করবে তার মানে ভ্যাজাইনাতে যদি করো, ভ্যাজাইনাটা আগে পেন্ট করে নেবে, তারপর বাইরে গিয়ে থাই জায়গাগুলো করবে। আর বাইরে থেকে যদি ভেতরে করো কী হবে, সব ব্যাকটেরিয়াগুলো বাইরে থেকে টেনে টেনে ভেতরে নিয়ে চলে আসবে, তাই তো? কাজেই ভেতর থেকে বাইরে করতে হবে। এইটাকে বলা হয় ড্রেসিং, ড্রেপিং, ড্রেপ করিয়ে দেওয়া, তাকে জামা কাপড় পরে শুধু জায়গাটা তুমি অপারেশন করবে জায়গাটা ড্রেসিং, ড্রেপিং। তারপরে কি করবে, প্রথম প্রসিডিওর হচ্ছে পিভি এক্সামিনেশন। হাত দিয়ে দেখবে, তুমি তো আউটডোরে দেখেছো, একটা জিনিস পেয়েছো, মনে হয়েছে ইউটেরাসটা বড়, মনে হয়েছে ইউটেরাসটা ব্যাকা, মনে হয়েছে ওখানে একটা টিউমারের মতো একটা গ্রোথ হয়ে আছে। ইউ হ্যাভ টু কনফার্ম ইউর ডায়াগনোসিস পিভি এক্সামিনেশন। তারপরে তুমি কি করবে, পস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলামটা দেবে। অথবা অনেকে করা হয় অনেক সময় একটা ক্যাথিটার, ওটাকে পেশেন্টকে পেচ্ছাপ করে আসতে বলা হয় বা ইউরিন পাস করে আসতে বলা হয়। ইফ দ্য ইউরিনেশন ইজ নট কমপ্লিট, সামটাইমস উই ডু দ্য ক্যাথিটারাইজেশন। ক্যাথিটারাইজেশন যখন পড়াবে তখন বলবে সেটা। ক্যাথিটারাইজেশনের প্রসিডিওর তোমাদের কিন্তু অস্পিতে আছে, কী করে ক্যাথিটারাইজ করবে। তবে এটা বলে দিই যে গাইনিতে সাধারণত আমরা মেটালিক ক্যাথিটার ব্যবহার করি, আর অবস্টেট্রিক্সের রাবার ক্যাথিটার, বিকজ অবস্টেট্রিক্স ভ্যাজাইনা ইজ ভেরি সফট। গাইনি ভ্যাজাইনাতে সাধারণত ইঞ্জুরি হওয়ার ইয়ে থাকে, ইউরিয়া থাকে। তাহলে আমি ক্যাথিটারাইজেশন করলাম, তারপরে পস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম দিয়ে ধরলাম, তারপরে অ্যান্টিরিয়র লিপ অফ দ্য এই সার্ভিক্সটা ধরতে হবে। একটা অ্যালিস ফরসেপ বলে একটা টিস্যু ফরসেপ আছে, এখানে দিয়ে সেটাকে ধরে তারপর ভেতরে কিউরেট করে ডাইলেট করবে। প্রথমে ডাইলেটার আছে কতগুলো, ডাইলেটারগুলো এটা বোধহয় আরেকটা ট্রে আছে আমার মনে হয়, এটা তো সব ইনস্ট্রুমেন্ট। যে ক্যাথিটার আছে এটা রাবার ক্যাথিটার, রাবার ক্যাথিটার না, ফলিস ক্যাথিটার, সেলফ রিটেনিং। এখানে দিয়ে জল ঢুকিয়ে দেওয়া হয়, এটা ঢুকিয়ে দেওয়া হলো, এখানে একটা বেলুন আছে, এখানে জল ঢুকিয়ে দেওয়া হয়, বেলুনটা ফুলে যায়, তাহলে ওটা আর টানলে বেরোবে না, এরকম আটকে যাবে। এখানে যদি একটা বেলুন ফুলে যায় আটকে যাবে তো, এই ঢুকিয়ে দিলি আমার ভেতরে, ধর এখানে ঢুকে গেল। এবার এটা এরকম ইউরোথেটা ছোটো, এবার এখানে একটা বেলুন ফুলিয়ে দিয়েছি, সেখান দিয়ে বাইরে দিয়ে জল দিই, তাহলে আর বেরোবে না, আটকে গেল। এটা সেলফ রিটেনিং ক্যাথিটার। সো এইটা দিয়ে এই প্রসিডিউরগুলো তুমি করবে। ডিএনসি ছাড়া আর যে কোনো ভ্যাজাইনাল, ডিএনসিটা তোমাদের ডিটেল পড়তে হবে, মোটামুটি কী কী ইন্ডিকেশন হয়, কী কী প্রসিডিউরস হয়, কী কী ইনস্ট্রুমেন্ট লাগে, কী কী কমপ্লিকেশন হতে পারে, কী কী কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট কী করে করবে, ফুটো হয়ে যেতে পারে, করতে গেছে ফুটো হয়ে গেছে, যাই হোক এগুলো পরে পড়বে। তাহলে এই সিমস স্পেকুলামটা এটা ইম্পর্টেন্ট গাইনিতে, এবং যে কোনো গাইনোকোলজিক্যাল ভ্যাজাইনাল অপারেশনে সিমস স্পেকুলাম লাগে। তার মধ্যে শুধু নামগুলো জানলে হবে, যেমন ভ্যাজাইনাল হিস্টেক্টমি বলে একটা কথা আছে। হিস্টেক্টমি, হোয়াট ইজ হিস্টেক্টমি? হ্যাঁ, removal of the uterus. So there are some classification: total hysterectomy, subtotal hysterectomy with bilateral salpingo oophorectomy. যখন টিউব আর ওভারি বাদ দিচ্ছ তখন salpingo oophorectomy. This can be done both abdominally and vaginally. ভ্যাজাইনালি সাধারণত পোলাস টোলাস হয়ে আসলে তো আমরা ভ্যাজাইনালি সুবিধা হয়, তাছাড়াও এমনি ছোটো ইউটেরাস থাকলে করা যায়। সো ভ্যাজাইনাল হিস্টেক্টমি যদি করতে যাও স্পেকুলাম লাগতে পারে। ভ্যাজাইনাল আরও অনেক অপারেশন আছে যেগুলো তোমরা ধীরে ধীরে জানবে, কিন্তু ডিএনসিটা তোমরা জানবে। একটা সার্ভাইকাল সামান্য বায়োপসি নিতে গেলেও তোমার দরকার, সেটা অন্য ইনস্ট্রুমেন্টে ভালো হয়। সার্ভাইকাল বায়োপসি নিতে যাচ্ছ, সার্ভিসের একটা বায়োপসি, ভ্যাজাইনাল ওয়ালে কোনো রকম ফোলা আছে, বার্থোলিন সিস্ট হতে পারে, এই হতে পারে, যে কোনো ভ্যাজাইনাল প্রসিডিওরসে আসতে লাগে। তাহলে এইটা হলো সিমস স্পেকুলাম, এটা মনে থাকবে তো। আর এইটা হচ্ছে কাচকোষ, বাবা তোরা সব জানিস তো। তা এইটা আর ওটার মধ্যে কী তফাৎ? তাহলে কাচকোষ স্পেকুলাম বলেছো, তাহলে এটাও একটা কমপ্লিট বলতে হবে। হোয়াট ইজ দিস? ওটা কি ডবল বেডেড, এটা কি বাইভালভ, বাইভালভ, হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ সেলফ রিটেনিং। এইটার একটা সুবিধা হচ্ছে ইট ইজ সেলফ রিটেনিং। সেলফ রিটেনিং মানে ইট নিডস নো অ্যাসিস্ট্যান্স। এইখানে তুই যে এই যে স্পেকুলামটা দিবি না, এই স্পেকুলামটা দিয়ে ডিসি করতে যাবে, একজন ডিসি করছে, আরেকজন ধরে আছে, সব এই একটু জোরে করে টান, কিছু দেখতে পাচ্ছি না, এই একজন বলবে আর সে প্রাণ করে টানবে, আর ও আরেকজন করে যাবে অপারেশন। এটাতে কাউকে কারোর উপর ডিপেন্ড করতে হবে। সো ইট ক্যান বি ইউজ অ্যাজ অ্যান ওপিডি প্রসিডিউর। আউট পেশেন্টে তোর তো কেউ নেই, তুই একাই দেখছিস, একজন সিস্টার দাঁড়িয়ে আছে আর তুমি দেখছো, তোমার কি 5 জন লোক নিয়ে তো তুমি দেখবে না আউট করে। ওটিতে তাও 4 জন লোক থাকবে, ওপিডিতে কী করে থাকবে? তো ইট ইজ সেলফ রিটেনিং। সেলফ রিটেনিং এটা যতটা বলে ভাগ করে, এখানে একটা ইয়ে আছে
ঘোরানোটা দিয়ে এটা ফাঁক হয়ে গেল, ফাঁক হয়ে গিয়ে তুই ছেড়ে দিলে এটা এরকম ফাঁক হয়ে বসে থাকবে ভ্যাজিনাতে, এটা সেলফ রিটেনিং হয়ে বসে থাকবে, এটা আর ভাজ হবে না। হয়ে গেল তো? এটা এরকমভাবে এই ভ্যাজিনা তুমি এটা ঢুকিয়েছো, ঢোকানোর পরে এটাকে সেলফ রিটেনিং করছো। ঢুকিয়েছো কীভাবে? প্রথম হচ্ছে এটা ঢোকানোর, এটা ঢোকানোর ব্যাপারটা বলা হয়নি। As the vulval slit is an vertical slit, it is not a transverse slit, na? So this speculum should be introduced by this procedures, 45 degree angle. এটা মনে রাখবে, এটা জিজ্ঞেস করা হয় সব। তুমি এরমভাবে ঢুকবে না, দেয়ার মে বি এ ট্রমা, দেয়ার মে বি এ ইঞ্জুরি, আর যদি পেশেন্টের ভালো অ্যানেস্থেশিয়া না থাকে তো ব্যথা পাবে। কাজে ইউ হ্যাভ টু, প্রথম কথা এটা লুব্রিকেশন করা বা কিছু একটা সার্ভেন্ট কার্বন দিয়ে অ্যান্টিসেপটিক দিয়ে করবে, করে সো দ্যাট ইট ক্যান বি ইন্ট্রোডিউস ভেরি স্মুথলি, ইট শুড নট হার্ম দ্য পেশেন্ট। কারণ এনগোরি ল্যাটারালি ঢুকে দেন ইট ইউ মেক ইট এ ভার্টিক্যাল ওয়ান। দ্য সেম প্রসিডিওর ইজ দ্যাট you should enter the speculum in this position, in this vertical position, so as the slit is vertical slit, then you rotate it হলে পরে এতখানি ঢুকিয়ে দিয়েছো, তারপরে তুমি এটাকে এইটাকে দিয়ে ভাগ করেছো, ভাগ করে যতখানি তোমার দরকার সেটাকে করে তুমি এটাকে ফিক্স করেছো, করে দিয়ে এবার তুমি এখানে এবার এটা ছেড়ে দাও, এটা দাঁড়িয়ে থাকবে, এটা ভেতরে থেকে যাবে, এরকমভাবে এটা থেকে যাবে। এইটাতে কি করা যায়? What are the procedures? It is usually done as an outdoor speculum. তাহলে আউটডোর স্পেকুলাম আমি কি এটা দিয়ে কি দেখতে পাবো? একটা স্পষ্ট আইডিয়া যেটা, সেটা হচ্ছে আমি সার্ভিক্সটা দেখতে পাবো। সার্ভিক্সটা এরকমভাবে মুখটা হয়ে আছে, এইভাবে মুখটা আমি এরমভাবে দেখতে পাই। ধরো এটা এরকম সার্ভিক্স, বুঝতে পারছো আমার কথাটা? এই ধরো ইউটেরাস, এই ধরো সার্ভিক্স, আমি সার্ভিক্সটা পরিষ্কার দেখতে পাবো এখানে। এরমভাবে দেখলাম একটা পেছন দিয়ে একটা আলো আছে আমার, এটাকে ফুট ল্যাম্প বলা হয়, এইটাকে সুন্দর আলো একটা ফোকাসিং, তুমি এখান দিয়ে দেখছো সার্ভিক্সটা। তাহলে সার্ভিক্সটাতে দেখার কারণটা কি? সার্ভিক্সের কোনো প্যাথোলজি আছে নাকি? তাহলে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করতে পারে? সার্ভিক্সের কোনো প্যাথোলজি থাকলে কি নিয়ে প্রেজেন্ট করতে পারে? অ্যাবনর্মাল কোনো ব্লিডিং হচ্ছে, অ্যাবনর্মাল ব্লিডিং যেমন কি হতে পারে, ওদের ওর ক্ষেত্রেও যেমন বলে কি ব্যাপার, সাধারণত এক্ষেত্রে হয় ইরেগুলার অ্যাবনর্মাল ব্লিডিং। তার মানে কি সার্ভিক্সে একটা কোনো প্যাথোলজি আছে যেটাতে মাঝে মাঝে টুকটুক করে স্পটিং বা ব্লিডিং হচ্ছে। রেগুলার ব্লিডিং যদি বেশি হয় তাহলে তো সার্ভাইকাল প্যাথোলজি হয় না। রেগুলার তোমার প্রতি 28 দিন 30 দিন অন্তর ব্লিডিং হচ্ছে, কিন্তু 15 দিন 20 দিন 5 দিন 7 দিন থাকছে, আবার মাঝখানে আর হচ্ছে না, আবার 20 দিন পরে সেটা সাধারণত ইউটেরাইন কজে হয়, এটা ফাইব্রয়েড আছে, এই আছে। সার্ভাইকাল মাঝে মাঝে হয়। আরেকটা কি হয়? পোস্ট কয়টাল ব্লিডিং হয়। During intercourse, there may be an injury to the cervix. If that cervix is unhealthy, there may be presence of bleeding. That is post-coital bleeding. ওটাতে যেমন বলেছিলাম মেনোপজ, পোস্ট মেনোপজাল ব্লিডিং, এটা দিকে তার মানে সার্ভাইকাল একটা প্যাথোলজি। তুমি এই পেশেন্ট এসে হিস্ট্রি বলছে, ডাক্তার আমার তো মাঝে মাঝে একটু ব্লিডিং হয়, আর মেলামেশার পরে আমার দেখি ব্লিডিংটা হয়েছে, যতবারই আমি যাচ্ছি, এটা তো খুব চিন্তার ব্যাপার, বয়স হয়ে গেছে দেখছো, 40-45 বয়স হয়ে গেছে। Then you have to inspect the cervix, whether in the cervix there is any pathology, any growth, any আছে। আর তাছাড়া এটা কি হতে হবে? ডিসচার্জ, অ্যাবনর্মাল ডিসচার্জ, ফাউল স্মেলিং ডিসচার্জ, কপিয়াস ডিসচার্জ, পুরুলেন্ট ডিসচার্জ, অ্যাবনর্মাল ডিসচার্জ, ওখানে কোনো গ্রোথ আছে যার জন্য তার ডিসচার্জ হচ্ছে, একটা গন্ধযুক্ত একটা ডিসচার্জ হচ্ছে, তখন তুমি দেখলে, পরিষ্কার করলে, তাহলে ওখানে কি করতে পারো? তুমি ওই জায়গাটা ইন্সপেকশন করতে পারো। সো ইন্সপেক্ট দ্য সার্ভিক্স and sometimes in the outdoor procedures তুমি একটা কপারটি লাগাবে, কি কিছু লাগাবে। আরেকটা কি, যে দেখলাম শুধু নয়, ওখান থেকে একটা রস নিয়ে একটা পরীক্ষা করা হয়, সেটাকে প্যাপস্মিয়ার বলে। প্যাপস্মিয়ারের প্রসিডিউর তোমাকে দেখাবে। প্যাপস্মিয়ার হচ্ছে ওখানে একটা চামচের মতো জিনিস থাকে, ওটা দিয়ে ওই গা থেকে সারফেসটাকে আমি স্ক্র্যাপ করে নিয়ে আমি একটা স্লাইডে মেরে দেবো, স্লাইডটাকে আমি পাঠিয়ে দেবো, ও স্লাইড দেখে বলে দেবে যে এখানে কোনো বিনাইন আছে না ম্যালিগনেন্ট সেল বা অন্য কিছু আছে। তার ক্লাসিফিকেশান আছে, বেথেস্টা ক্লাসিফিকেশান, অ্যাবনর্মালিটেড, সেগুলো তোমার জানতে হবে পরে যখন কার্সিনোমা। সো কার্সিনোমা সার্ভিক্স অর অ্যাবনর্মাল সার্ভিক্স, সেইটা ইন্সপেক্ট করা এবং কিছু ডায়াগনস্টিক প্রসিডিওর্স করা, ইট ইজ অ্যান আউটডোর প্রসিডিওর, ইট ইজ পসিবল বাই দিস কাস্কো স্পেকুলাম। কাস্কো স্পেকুলামে it is self-retaining, it has advantages so that no assistant is required with this
অ্যান্ড দ্য প্রসিডিওর্স আর ইউজুয়ালি গাইনোকোলজিক্যাল, সাধারণত অবস্টেট্রিক্যাল প্রসিডিওর্সও ব্যবহার করা হয় না। ঠিক আছে, কাজ কটা এই করে ব্যবহার। সিমসে কিন্তু অবস্টেট্রিক্যাল প্রসিডিওর্সে ব্যবহার করা হয়। সিমসে কি করা হয় বলা হয়নি। ধরো আফটার ডেলিভারি একটা এপিসিওটমি, ডু ইউ নো হোয়াট ইজ এপিসিওটমি? Episiotomy is the deliberate incision or cutting of the vaginal wall during the delivery of the fetal head. থিনিং হয়ে যায়, ওই জায়গাটা আটকাচ্ছে, একটু ডেলিভারি না কেটে দিলে কি হয়, ওটা রাপচার হয়ে গিয়ে সিপিটি, কমপ্লিট পেরিনিয়াল টিয়ার, হয়তো রাতকান দিয়ে ছিঁড়ে ফেলতে, অন্য জায়গায় ইঞ্জুরি হতে পারে, নানা রকম সেটা পড়বে। এপিসিওটমি হচ্ছে ডেলিবারেট কাটিং অফ দ্য ভ্যাজিনাল ওয়াল ডিউরিং দ্য ভ্যাজিনাল ডেলিভারি। এইটাকে যখন রিপেয়ার করতে যাবে, আবার তো কেটে দিলে তো হবে না, তোকে সেলাই করে দূরে দিতে হবে, তখন এই সিনস্পেকুলাম লাগে। সিনস্পেকুলাম দিয়ে দেখে একজন অ্যাসিস্ট্যান্ট দেখে, আরেকজন দিয়ে রিপেয়ার। বোঝা গেল? সিনস্পেকুলামের অবস্টেটিক ইউজ আছে, গাইনি ইউজ আছে। এইটা সাধারণত কোনো অবস্টেটিক ইউজ নেই। এখন টেনে টুনে দু একটা হয়তো বলা যেতে পারে যে এখান থেকে দেখা যাচ্ছে যে মেমব্রেন আছে নাকি, কিছু ইয়ে আছে নাকি। যেমন অবস্টেটিক্সে অনেক সময় কি হয়, মেমব্রেনটা রাপচার করে গেছে, বলে পেশেন্ট এসে বলে যে আমার জল ভেঙে গেছে, বলেন না যেগুলোই, তখন এটা ঢুকিয়ে ওখান দিয়ে সার্ভিসের ভেতর দিয়ে জল আসছে কিনা সত্যি সেটা ডিফারেন্সিয়েট করা যায়। অনেক সময় পেশেন্টের বেশি ভ্যাজিনাল ডিসচার্জের সঙ্গে জল ভেঙে যাওয়াটাকে কনফিউজ করে ফেলে, ওটা দেখায় পেশেন্টকে কাছতে বলা হয়, দেখা যায় সার্ভিসের ভেতর থেকে ক্লিয়ার ফ্লুইড বেরিয়ে আসছে। করা হয় না তা নয়, ইফ ইউ ডু দেয়ার মে বি সাম অবস্টেট্রিক্যাল ইউজ অলসো। এই দুটো ইনস্ট্রুমেন্টের বেসিক জিনিসটা এইটাই, এর বাইরে বেশি কিছু নেই। আর কিছু পড়বে টায়ার, তাই তো? এগুলো নিয়ে অনেক কিছু বলা যায়। ধরো এইটা কি প্রসিডিওর, এবার তুমি কার্সিনোমা সার্ভিসে চলে গেলে, এরকম করে তোমরা যখন থার্ড ইয়ার ফাইনালে যাবে তখন এটা শুরুটা হবে এটা। সো ইনস্ট্রুমেন্টে একটা জিনিস মনে রাখবে, ইউ শুড আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট। তুমি যদি ইনস্ট্রুমেন্টটা আইডেন্টিফাই না করতে পারো তাহলে আর পরবর্তী কোশ্চেন তো কিছু হবে না। ধরো কোনো কারণে তোমাকে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে এইটা ধরো দিল, এইটা দেওয়ার পরে বলে এইটা কি ইনস্ট্রুমেন্ট, বলে এটা কাসকোস ডবল বাইভাল, হয়ে গেল শেষ। ওটা যদি 5 নম্বর থাকে 0 হয়ে গেল, আর তো কিছু নেই। কিন্তু এইটাকে দিয়ে যদি বলে এটা কি কাসকোস, তার পরবর্তী কোশ্চেন হবে এটা কীভাবে ঢোকাবে, দেখাতে পারবে কি, বলতে পারবে কি প্রসিডিওর, পেশেন্টকে কী পজিশনে রাখবে, কী কী কন্ডিশনে হবে, এই তো ঘুরিয়ে ফিরে আপনার কাছে জিজ্ঞেস করবে। কাজে ইনস্ট্রুমেন্ট দুটোর ছবি বইতে আছে, যাদের যে কোনো বেসিক বইতে আছে, তার ইউজ, কন্ট্রাইন্ডিকেশন কী কী অসুবিধা, এটাতে তোমার ল্যাটারাল ভ্যাজিনাল ওয়ালটাও দেখা যায়। আরেকটা ইয়ে অ্যান্টিরিয়র পস্টেরিয়রটা তো আটকে আছে, দেখতে পাবে না, ওটাতে যেমন অ্যান্টিরিয়রটা দেখা যায়, এটাতে আবার ল্যাটারালি যদি কোনো গ্রোথ ফোথ বা কিছু থাকে ভ্যাজিনাল ওয়ালে, সেটা ল্যাটারালটা বোঝা যাবে, কারণ ভ্যাজিনাল ভেতরে ঢুকে গেছে তো ল্যাটারালটা দেখতে পাচ্ছ তুমি, মাঝখানে সার্ভিক্স দেখতে পাচ্ছ। আর সার্ভিক্সের পাশে যে জায়গাটাকে সেটাকে কী বলে, যে জায়গাটাকে ওইটাকে বলে সার্ভিসটা যেখানে ঢুকে আছে, এই জায়গাটাকে ভ্যাজিনাল, এই জায়গাটাকে কি বলে, এই জায়গাটাকে ভল্ট বলে, অথবা ফর্নিসেস বলে। ফর্নিসেস বলে একটা কথা আছে, আমরা সাধারণত পিভি এক্সামিনেশন করি, এখানে ফর্নিসেসের ইম্পর্টেন্স কি জানো তো? এখানে যদি কোনো গ্রোথ থাকে ফর্নিসেস দিয়ে বোঝা যায়। ধরো এখানে ইউটেরাসের সঙ্গে টিউবের সঙ্গে এখানে ওভারিটার একটা এত বড় টিউব হতে পারে, তো এত বড় একটা টিউমার আছে, এটা পেটে হাত দিয়ে ভালো পাচ্ছ না, এখান দিয়ে হাত ঢোকাবে, ফর্নিচার আমরা যখন পিভি এক্সামিনেশন করে হাত ঢোকালে দেখা যাবে যে হ্যাঁ এখানে একটা মাস ফিল করা যাচ্ছে, ইট ইজ সেপারেটেড ফ্রম দ্য ইউটেরাস, কারণ তার মাঝখানে একটা গ্রুপ আছে। ইফ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউটেরাস, এটা কোশ্চেন আছে যে এখানে যদি মাসটা থাকে, ইট মে বি অ্যারাইজিং ফ্রম দ্য ইউটেরাস, ইট ইজ মোর প্রবাবল ইজ দ্য ফাইব্রয়েড, ইউটেরাসের থেকে হয়েছে। আর ইউটেরাসের থেকে আলাদা ওভারিয়ান, এর ফ্যালাসিয়া আছে। যদি ইউটেরাসের থেকে একটা পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড হয়, একটা পেডাঙ্কুলেটেড মানে একটা সুতোর মতো বা একটা ইয়ে মতো, যেটা পেডাঙ্কেলের মতো আছে ওটাকে পেডাঙ্কেল বলে, তার সঙ্গে এটা কিন্তু ওভারিয়ান টিউমারের মতো মনে হবে, তাই না? এটা ঝুলছে আলাদা করে। আবার এমনও হতে পারে যে ওভারিয়ান টিউমারটা ইউটেরাসের গায়ে কোনো কারণে অ্যাডিশন হয়ে লেগে গেছে, এটাকে ফাইব্রয়েড বলে মনে হবে। হয়েছে তো রে, এটুকু থাক আজকে নাকি?